নমস্কার, সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি অর্পিতা স্যারের সাথে চলে এসেছি আমাদের ঋজুবিন তপ কথার পরবর্তী এপিসোড নিয়ে। আজকে আমরা আলোচনা করব হবু মায়েদের নিয়ে। আমি মা, তাই জানি এই সময়টা কতটা মায়েদের কাছে স্পেশাল, কিন্তু তার সাথে সাথে কিন্তু অনেকটা টেনশনও হতে পারে। তাই আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যে প্রেগনেন্সি টাইমে কোন কোন পরিবর্তনগুলো খুব স্বাভাবিক, কিন্তু সবসময় সব চেঞ্জেসগুলো তো আর স্বাভাবিক হয় না। তাই কখন আমাদের অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং কখন আমাদের ভয়ের কারণ হতে পারে সেটা স্যারের কাছ থেকে জেনে নেব। স্যার, প্রথমে আপনার কাছে আসি। যে প্রেগনেন্সির একদম শেষের দিকে দেখা যায় যে যে স্টেজ মার্কসটা পড়ে তার উপর অনেক সময় র্যাশ বা চুলকানি এগুলো দেখা যায়। তো এটা কি কোনো অ্যালার্জির কারণে হতে পারে, না এটা খুব স্বাভাবিক? না, এটা অ্যালার্জির কারণ নয়। তুমি এই আলোচনাতে যাওয়ার আগে ১ম এ একটা কথা বলে নিই যে, অনেক সময়তে পোস্ট প্রেগনেন্সি ডেলিভারি হওয়ার পর অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন এবং যখন তাদেরকে জিজ্ঞেস করি যে, "আপনি ট্রিটমেন্ট করেননি কেন? যখন প্রেগনেন্ট হুম। ছিলেন তখন ডাক্তার দেখাননি কেন?" তো তাদের অলমোস্ট 90% এর উত্তর হয় যে, "ও তো প্রেগনেন্সিতে হয়েই থাকে। আর এই সময়তে ওষুধ খাওয়া চলে না। বাড়িতে বলেছিল যে প্রেগনেন্সি ডেলিভারি বাচ্চা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে।" তো এই ব্যাপারটা কিন্তু সবসময় সঠিক নয়। প্রেগনেন্সির আ ডেলিভারি হয়ে গেলেই সব রোগ আপনা আপনি ঠিক হয়ে যাবে সেই আশায় যদি আমরা হুম। থাকি, তাহলে কিছু, কিছু রোগ থাকে যেটা প্রেগনেন্সিতে যদি ট্রিটমেন্ট না করা তাহলে বাচ্চার এবং মায়ের দুজনেরই ক্ষতি হতে পারে। হুম। তাহলে সবটাকেই ওই সাধারণ ব্যাপার ও তো হতেই থাকে বা আমাদের সময়তে অনেক হয়েছে। এরকমভাবে যারা বড়রা বলেন সেটা কিন্তু এখনকার দিনে এইটা মানে মেনে নেওয়াটা, এটা ফলো করাটা একটা নেগলিজেন্সেরই নামান্তর হবে। তো স্ট্রেচ মার্কের যে ব্যাপারটা তুমি বললে, স্ট্রেচ মার্ক তো খুবই কমন এবং হুম। যেকোনো এটা আপনি অবস্থায় যদি বলেছিলেন, এটা এটা হয়েই সকলেরই থাকে, হয়ে থাকে। সাডেনলি যখন স্কিন স্ট্রেচ হয় তখন স্কিনের যে গ্রোথটা যদি ইউটেরাসের গ্রোথের সঙ্গে তাল মিল না রাখতে পারে তো স্ট্রেচ মার্ক হবেই। এখন এই স্ট্রেচ মার্কের উম উপরে যে লাল, লাল যে র্যাশটা লাস্ট ট্রাইমেস্টার এর দিকে দেখতে পাওয়া যায়, এটা নরমাল নয়। এটা হুম। একটা প্যাথোলজিক্যাল ডিজিজ। এটাকে আমরা পিইউপি বলি বা পলিমরফিক প্যাপুলার আর্টিকুলার প্লাক একটা বলা হয়। মানে বড় মেডিকেল টার্মটা খুব কমপ্লিকেটেড কিন্তু ওর মধ্যেই সবকিছু ঢোকানো রয়েছে। পলিমরফিক মানে হচ্ছে যে বিভিন্ন রকমের মরফোলজি হতে পারে, বিভিন্ন রকম দেখতে হতে পারে। হুম। প্যাপুলার মানে ছোট, ছোট দানা হতে পারে, আর্টিকুলার হতে পারে। এই ধরনের পুরো কণটাকে আমরা বলি পিইউপিপি। তাহলে সেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি পিইপি। মানে পোরাটিক ইরাপশন অফ প্রেগন্যান্সি। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা ছোট, ছোট লাল, লাল দানা থেকে শুরু করে আর্টিকুলার প্লাক থেকে শুরু করে ভেসিকল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মরফোলজি কিন্তু এইটাতে দেখতে পাওয়া যায়। ওই স্ট্রেচ মার্কের উপর শুরু হয় আম্বিলিকাস বা নাভির একটা জায়গা ছেড়ে পেটের উপরে এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়। প্রচন্ড ইচিং এতে হয়। তবে এইটা দেখতে যতটা সাংঘাতিক বা ভয়ংকর মনে হয়, সেটা কিন্তু খুব একটা মানে বাচ্চার জন্য বা মায়ের জন্য ক্ষতিকর নয়। আচ্ছা। এটা আ সেলফ লিমিটিং ইন দ্যা সেন্স যদি ডেলিভারি হওয়ার পর ওই যে কথাগুলো আগে বললাম যে ডেলিভারি হলেই সেরে ঠিক যাবে। হয়ে যাবে। এটা সেগুলোর মধ্যে একটা যেটা ডেলিভারি হওয়ার পর প্রেগন্যান্সি হওয়ার পর সে মানে সেরে যাবে। এবং কিছু, কিছু প্রেগন্যান্সি ডার্মাটোসিস থাকে। প্রেগন্যান্সি ডার্মাটোসিস আমরা সেগুলোকে বলি যেটা কেবলমাত্র প্রেগন্যান্সিতেই দেখা যায় বা প্রেগন্যান্সি রিলেটেড কন্ডিশন এ দেখা যায়। হয়তো পোস্টপার্টাম পিরিয়ড বা প্রেগন্যান্সি ডেলিভারি হওয়ার পরের সময়টা বা কোনো সময়তে হয়তো কোনো হরমোনাল থেরাপি চলছে মানে যার মধ্যে প্রেগন্যান্সি রিলেটেড যে হরমোন চেঞ্জটা বডিতে হয়, এমন হুম। কোনো সিচুয়েশন যদি হয় যাতে সেই হরমোন চেঞ্জ গুলোই পেশেন্টের মধ্যে হচ্ছে তাহলে ওই রোগগুলো ফিরে আসবে। মানে সেটা প্রেগন্যান্সি রিলেটেড ডার্মাটোসিস। তো হুম। এই রোগগুলো কিন্তু অনেক সময়তে পরবর্তী প্রেগন্যান্সিতেও ফিরে আসে। তার মধ্যে এইটা সবসময়তে যে ফিরে আসবে এরকম নয়। কোনো, কোনো ক্ষেত্রে ফিরে আসে তবে মোস্টলি এটা অতটা ফিরে আসতে ঠিক দেখা হয়ে যায় না। যায়। ঠিক হয়ে যায়, ঠিক তাই হয়ে তো? যায়। আচ্ছা স্যার, আমার একজন দিদির ক্ষেত্রে হয়েছিল যে তার কিন্তু কোনো র্যাশ ছিল না। কিন্তু দেখা যাচ্ছিল হাতের তলা বা মানে তালুতে, পায়ের তলাতে ভীষণভাবে চুলকোচ্ছে। তো এটা কি স্বাভাবিক? হতেই পারে? হ্যাঁ, এইটা আমরা যদি ব্রডলি ক্লাসিফাই করি, কোনো একজন প্রেগন্যান্ট পেশেন্ট এসছেন, তার গায়ে চুল করছে। আমরা হুম। ১ম এ আগে দেখব র‍্যাশ আছে কি নেই? যদি র‍্যাশ থাকে তাহলে একটা ক্যাটেগরির মধ্যে পড়ে গেল, কিন্তু র‍্যাশ না থাকলে সেটা বরং বেশি চিন্তার কারণ। মানে আচ্ছা। একজন প্রেগন্যান্ট পেশেন্ট তার হাতে পায়ে চুল করছে, রাত্রের দিকে চুলকানি বেড়ে যাচ্ছে, হুম। অথচ গায়ে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। হুম। সেটা মোর সিরিয়াস রাদার দ্যান যদি কোনো একজন পেশেন্ট আসে তার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি গায়ে কোনো ফাঙ্গাল ইনফেকশনই হোক বা কোনো রকম র‍্যাশই হোক দেখতে পাচ্ছি। তাহলে এখানে অবভিয়াস কারণ তো খুঁজে পাচ্ছি। যেখানে খুঁজে পাচ্ছি না সেখানে তার মানে ইন্টারনাল কোনো পেশেন্টের একটা গন্ডগোল হচ্ছে। যার জন্য পেশেন্টের মধ্যে চুলকাচ্ছে। এই স্পেসিফিক কন্ডিশন যেটা ক্ষেত্রে এই প্রেগন্যান্সির মধ্যে হাতে পায়ে চুলকানো বা রাত্রে বেড়ে যাওয়া উইথআউট এনি গায়ে স্কিন র‍্যাশ, সেটাকে কোলেস্টেসিস বলা হয়। প্রেগন্যান্সিতে আচ্ছা। কোলেস্টেসিস বলে একটা জিনিস হয়। মানে প্রেগন্যান্সিতে কি হয় হরমোনের একটা মাত্রা সার্জ চলছে। মানে ইস্ট্রোজেন হরমোনটা অনেক বেশি মাত্রায় আছে। হুম। এবার এর ফলে লিভারের যে কার্যকারিতা সেটা একটু স্থগিত হয়ে যায়। মানে বলতে পারি লিভারে যে ক্যানালিকুলি গুলো আছে বা যে চ্যানেল গুলো রয়েছে সেটা দিয়ে বাইলটা যেন খুব আস্তে, আস্তে যাচ্ছে। বাইল অ্যাসিড যেন ট্রাফিক জ্যামের মতন হয়ে গেছে। ফলে ব্লাডের মধ্যে জমছে। এই হুম। বাইল অ্যাসিডটা কিছুটা ব্লাডে আবার ব্লাক ফ্লো করছে। এবং বাইল অ্যাসিডের সঙ্গে অন্যান্য কিছু এনজাইমস থাকে সেগুলোও বাড়ছে। এতে স্কিনের মধ্যে সিভিয়ার ইচিং হয়।
এখন এই প্রবলেম হলো এই যে বাইল অ্যাসিড গুলো সেটা শুধু মায়ের ক্ষেত্রে ক্ষতি করছে তা নয়। এটা কিন্তু বাচ্চারও প্লাসেন্টার মধ্যে আচ্ছা, দিয়ে পাস করবে। আচ্ছা। প্লাসেন্টার মধ্যে পাস করে বাচ্চার শরীরের মধ্যে পৌঁছচ্ছে। তাহলে এক্ষেত্রে তো এটা বেশ চিন্তার। এটা একদম চিন্তার এবং এই প্রেগন্যান্সি রিলেটেড যে জিনিসগুলোর মধ্যে বাচ্চার ক্ষতি হতে পারে তার হুম, মধ্যে এটা সবচেয়ে সিরিয়াস। হুম, এক্ষেত্রে বাচ্চা ছোট হতে পারে, সময়ের আগে জন্ম হয়ে যেতে পারে এবং অনেক সময়তে বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে ফেলে। যেটাকে আচ্ছা, মেকোনিয়াম স্টেনিং বলে এবং সেটা বাচ্চার ফুসফুসের ক্ষেত্রে খুব একটা হুম, মারাত্মক কন্ডিশন সৃষ্টি করে। সেইজন্য যদি দেখা যায় কোনো প্রেগন্যান্ট মহিলার ক্ষেত্রে ইচিং হচ্ছে কিন্তু গায়ে কোনো র‍্যাশ নেই এবং বলছে আমার রাত্রে চুলকোচ্ছে, তাহলে সেটা খুব চিন্তার ব্যাপার। হুম। আরেকটা রোগ স্যার হারপিস জ্যাস্টেশনিস, সেটা ভীষণভাবে শোনা যায়। তো এটা কেন হয়? এইটা আমরা অনেক সময়তে আ পেশেন্টরা এসে গুলিয়ে ফেলেন যে হারপিস হয়েছে কি, হারপিস হয়েছে কিনা। এটা হারপিস হারপিস ভাইরাসের নাই সাথে? নয়। এই ও ভাইরাল ডিজিজ নয় এবং এটা ছোঁয়াচেও নয়। আচ্ছা। এক্ষেত্রে আমরা মানে যদি সহজভাবে ব্যাপারটা বুঝি, আমাদের স্কিনের যে উপরকার লেয়ারটা রয়েছে এপিডার্মিস এবং যে ডার্মিস যে লেয়ারটা রয়েছে, দুটোর মধ্যে একটা বেসমেন্ট মেমব্রেন জোন থাকে। ধরো দুটো লেয়ারের মধ্যে একটা চেইন বা একটা ভেলক্রো সিস্টেম লাগানো আছে। হুম, এবারে ভেলক্রোটার মধ্যে কিছু অ্যান্টিজেন থাকে। বিভিন্ন ধরনের অ্যান্টিজেন থাকে। তার মধ্যে স্পেসিফিক একটা অ্যান্টিজেন যেটাকে বলে বিপি 180 180 বা বিপিএজি2। এর মধ্যে এই অ্যান্টিজেনটার সঙ্গে মায়ের যে শরীরের মধ্যে যে ভ্রূণ বড় হচ্ছে, যে ফিটাস বড় হচ্ছে, তার মধ্যেও কিছু অ্যান্টিজেন রয়েছে যার সঙ্গে এই অ্যান্টিজেনটার একটা গঠনগত সাদৃশ্য রয়েছে। আচ্ছা। বডির মধ্যে তখন আমাদের বডিতে কি একটা ফিটাল মা প্যাটার্নাল যে অ্যান্টিজেনটা, প্যাটার্নাল যে প্রোডাক্টটা মায়ের মধ্যে রয়েছে সেটা তো ফরেন এবং বডিতে এই সময়তে কিছু মেকানিজম হয় যাতে বডি ইমিউনিটিটাকে ডাউন করে রাখে। কোনো সময়তে এটা বডি কনফিউজ করে ফেলে। যে তখন হুম, মনে করে যে ওই অ্যান্টিজেনটার সঙ্গে এই অ্যান্টিজেনটার মিল রয়েছে। ওই অ্যান্টিজেনটাকে তো কিছু করতে পারছে না। তখন বডির মধ্যে যে অ্যান্টিজেন আছে, বডির যে সেলফ অ্যান্টিজেন আছে, হুম, সেটার বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি তৈরি হয়। আচ্ছা। এটা IgG ক্লাস 1 এর একটা অ্যান্টিবডি থাকে। তারা গিয়ে সেটাকে অ্যাটাক করে। এবার উপরকার যে লেয়ারটা আছে এপিডার্মিস আর নিচের যে লেয়ারটা আছে ডার্মিস, তার মধ্যে যে ভেলক্রোর মতো স্ট্রাকচার বললাম বা চেইনের মতো বললাম, ওখানে গিয়েও অ্যাটাক করছে। হুম, ফলে দুটোর মধ্যে স্ট্রাকচারটা ছেড়ে যাচ্ছে। দিয়ে ফোস্কা তৈরি হচ্ছে। আচ্ছা। এবার এটা তৈরি হয় পেটের যে আম্বিলিকাসের যে ৪-৫ টা থাকে, স্ট্রেচ মার্ক যখন তৈরি হুম, হয়, স্ট্রেচ মার্কের সময়তে স্কিন যখন খুব স্ট্রেচ হয়, তখনই বলা হয় যে এই অ্যান্টিজেনটা এক্সপোজড হয়ে গেল। বডির সামনে ইমিউনিটির সামনে এক্সপোজ হয়ে গেল। তখন গিয়ে ওরকম ফোস্কা গুলো তৈরি হয়। এটাকেই পেমফিগার জেস্টেশনিস বলে। এটা কি বাচ্চার ক্ষতি করতে পারে? বাচ্চার ক্ষতি করতে পারে। ওই ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি আইসিপি যেটা রয়েছে তার মতো অতটা সিরিয়াস নয়। তবে এটার আচ্ছা, ক্ষেত্রেও বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। স্পেশালি এটাই একমাত্র রোগ যেটা বাচ্চার মধ্যে স্কিন র‍্যাশ তৈরি করতে পারে। অন্যান্য যতগুলো রোগ আছে ও সেগুলো কিন্তু বাচ্চার মধ্যে স্কিন র‍্যাশ তৈরি করে না। এবার এই IgG যে অ্যান্টিবডি সেটা প্ল্যাসেন্টার মধ্যে দিয়েও বাচ্চার শরীরে পৌঁছাতে পারে। আচ্ছা, তাহলে বাচ্চার জন্মের সময়তে বাচ্চার গায়েও ফোস্কা হতে পারে। তবে সেটা সেলফ লিমিটিং। তবে এক্ষেত্রে আমরা যদি ট্রিটমেন্ট প্রপারলি না করা হয় অ্যাডিকুয়েটলি তাহলে বাচ্চার জন্মের সময়তে হুম। ওজন কম হতে পারে বা টাইমের আগেও প্রেগন্যান্সি হতে পারে। ডেলিভারি হয়ে যেতে স্যার পারে। অনেকের তো এক্সিমা থাকে, মানে প্রেগনেন্ট হওয়ার আগেও কিন্তু থাকে। তো প্রেগন্যান্সি টাইমে কি এটা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে? হ্যাঁ, এটা প্রেগনেন্সির যে অন্যান্য যে ডিজিজ গুলো রয়েছে যেমন ধরো সোরিয়াসিস বলো বা অ্যাকনি বলো যে প্রবলেম গুলো রয়েছে, সেগুলো প্রেগনেন্সির সময়তে একভাবে রিঅ্যাক্ট করে আবার এক্সিমা রিলেটেড যে ব্যাপারটা সেটা অন্যভাবে রিঅ্যাক্ট করে। হুম, বডির যে ইমিউন সিস্টেমটা TH1 এবং TH2 দুটো ভাগে বিভক্ত। এর মধ্যে TH1 যে সিস্টেমটা রয়েছে সেটা এই প্রেগনেন্সির সময়তে একটু ডাউন থাকে। মানে ইমিউনিটিটাকে একটু ডাউন করে রাখে। ভাইরাল ইনফেকশন এর ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার কমে যায় কমে সেই যায়। সময়। সেজন্য হ্যাঁ, পেশেন্টটা মানে ভাইরাল ইনফেকশন এ মোর সাসেপ্টিবল হয়। বেশি হ্যাঁ, ইনফেকশন হওয়ার চান্স থাকে। কিন্তু TH2 টা আবার বেড়ে যায়। মানে একটু অ্যালার্জি হওয়ার প্রবণতা বাড়তে পারে। আচ্ছা, ফলে যাদের মধ্যে এটা যেমন সেই আমরা সিস টাইপের থাকে না? একটা দিক নামলে একটা দিক উঠবে সেরকম। তো TH1 যখন নামছে TH2 তখন বাড়ছে, বাড়ছে। হ্যাঁ, তাহলে যদি কোন পেশেন্টের অ্যান্টিজেনিক একটা মানে অ্যালার্জিক টেনডেন্সি থাকে, অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে, সেটা এই রেসপন্স এর জন্য হঠাৎ করে প্রেগন্যান্সির সময়তে বেড়ে যেতে পারে। হুম, তো প্রি এক্সিস্টিং যদি এক্সিমা থাকে সেটাও বাড়তে পারে। আর যদি কোনদিন না এক্সিমা হয়ে থাকে কিন্তু এক্সিমার প্রবণতা আছে, তাহলে সেটা এই প্রেগন্যান্সির সময়তে হঠাৎ করে বেড়ে যেতে পারে। সেটা এক্সিমার মাধ্যমে, ইচিং এর মাধ্যমে ম্যানিফেস্টেশন হতে পারে। তবে এক্ষেত্রে আমরা দেখি যে ইচিংটা মেইনলি হাতে এবং পায়ে হয়। হুম, যেক্ষেত্রে আগে যে ইচিং এর কথাগুলো বললাম সেটা কিন্তু মেইনলি পেটের নাভির চারপাশে, আম্বিলিকাসের চারপাশে হয়। এক্ষেত্রে হাতে পায়ে ইচিংটা বেশি হয়। গুটি দানা দেখা যেতে পারে, পেশেন্টের সিভিয়ার ইচিং হয়। রাত দিনের মধ্যে অত পার্থক্য থাকে না। জেনারেলি সন্ধ্যার পর চুলকোয়, যেকোনো স্কিন কন্ডিশন এ বেশি চুলকোয় সন্ধ্যার পরে বা রাতের দিকে। তবে এটা কিন্তু অতটা সিরিয়াস নয়, হুম। অতটা হার্মফুল নয় যে বাচ্চার ক্ষতি করে দেবে, সেই ব্যাপারটা এর মধ্যে নেই। স্যার এগুলো চিকিৎসা ব্যবস্থাটা যদি একটু বলে দেন, মানে এই সময় কি আমরা সমস্ত রকম মেডিসিন নিতে পারি বা অনেক সময় তো নিতেও পারি না? দেখো মেডিসিনের আমরা সোশ্যাল মিডিয়াতে মেডিকো লিগাল অ্যাডভাইস আ দিতে পারি না। তার কিছু মেডিকো লিগাল এবং এথিক্যাল রিজনস থাকে। সাপোজ আমি একটা মেডিসিনের নাম বললাম। যেমন ধরো ওমনাকটিন একটা স্টেরয়েড মেডিসিন। স্টেরয়েড মেডিসিন এই রোগগুলোর মধ্যে কোনটাতে ট্রিটমেন্টে ইউস করা হয়ে থাকে। হুম, সেটা উইথ প্রপার ইনভেস্টিগেশন, প্রপার কেয়ারে।
আবার এই ওষুধের ক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্লেফট লিপ হতে পারে, মানে ঠোঁটের উপর পাটটা যে কাটা থাকে আচ্ছা। সেটা হতে পারে। তাহলে আমি কাকে দেবো না সেটা না জেনে যদি আমি কস্ট বেনিফিট অ্যানালিসিস, মানে দিলে কতটা লাভ আর না দিলে কতটা ক্ষতি, সেটা আলোচনা করে পেশেন্টের সঙ্গে ডিসকাস না করে দিই এবং একটা মানে অবিবেচকের মতো একটা ওষুধের নাম বলে দিই এবং পেশেন্ট যদি সেটা হুম। দোকান থেকে কিনে খেতে শুরু করেন, যদি কোনো সাইড এফেক্ট বা হয় কোনো তার প্রবলেম হয়। দায়িত্বটা কিন্তু যিনি বলছেন তার উপরে বর্তায় এবং একদমই পেশেন্টের তাই। ক্ষতিটারও একটা দিক আমাকে মাথায় রাখতেই হবে। হ্যাঁ। এজন্য আমরা স্পেসিফিক মেডিকেশন এর আলোচনা করতে পারব না। তবে জেনারেল কিছু অ্যাডভাইস এর আলোচনা আমরা করতেই পারি। কয়েকটা টেক হোম মেসেজ যদি আমরা এখান থেকে বলি, কোনো একজন প্রেগন্যান্ট মহিলার সাপোজ ইচিং হচ্ছে, সেক্ষেত্রে গায়ে কোনো র‍্যাশ দেখা যাচ্ছে, ইচিং দেখা যাচ্ছে, তাহলে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যে এটা অন্তত কোলাস্টেসিস হচ্ছে না। হুম। কোলাস্টেসিস আমরা বললাম যে গায়ের মধ্যে কোনো র‍্যাশ দেখা হবে যাবে না। না। হ্যাঁ। ইচিং এর জন্য স্ক্র্যাচিং মার্ক হতে পারে। কিন্তু ইটসেলফ গা থেকে একটা র‍্যাশ তৈরি হচ্ছে, কোনো ভেসিকল বা কোনো ফোস্কা, কোনো জল ফোস্কা সেসব হচ্ছে না। হুম। কিন্তু গায়ে ইচিং এর জন্য লাইন, সেটা আলাদা জিনিস। এবার যদি গায়ের মধ্যে একজন পেশেন্টের ইচিং হচ্ছে, হাতে পায়ে চুলকাচ্ছে বা রাতের দিকে চুলকানি বেড়ে যাচ্ছে, তাহলে সেই পেশেন্ট অবশ্যই খুব তাড়াতাড়ি স্কিনের ডাক্তারের কাছে দেখাবেন। তিনি এটাকে হুম। ঠিক আছে প্রেগন্যান্সি ডেলিভারি হলেই ঠিক হয়ে যাবে এই ছেলে রেখে দেবেন না। আর যদি স্কিনে র‍্যাশ দেখতে পাওয়া যায়, তাহলে আমরা দেখব যে সেই র‍্যাশটা কোথায় হচ্ছে, কি ধরনের দেখতে, সেই হুম। অনুসারে আমরা ট্রিটমেন্ট করব। তবে জেনারেলি আমরা বলি পেশেন্টকে হাইড্রেটেড থাকতে, জল যথেষ্ট পরিমাণে খেতে এবং প্রচুর করে ময়েশ্চারাইজার লাগবে। এই এমন একটা জিনিস যেটা যে কোনো ধরনের ইচিং হোক না কেন, ময়েশ্চারাইজার কিন্তু ভীষণ সর্বঘটে দরকার, মানে কাঁঠালি মাস্ট। কলার মতো দিতে হবে। ময়েশ্চারাইজার দিতেই হবে। হুম। আমরা জেনারেলি অনেক সময় কি করি, এই ক্যালামিন টাইপের প্রোডাক্ট গুলো ইউজ করি। কিন্তু আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যালামিনের কিন্তু ড্রাইং প্রপার্টি আছে, স্কিন ড্রাই করে। তো আচ্ছা। শীতের সময়তেও ড্রাই হচ্ছে, সেখানেও আপনি ক্যালামিন লাগিয়ে দেবেন ইচিং কমানোর জন্য, তাহলে কিন্তু উল্টো হবে। হুম। তাহলে ইচিংটা আরো বেড়ে যাবে। আর এই আইসিপি যে রোগটা সেটা আবার শীতকালেই বাড়ে। তো এইজন্য এই মাসটা একটা স্পেশাল মানে অ্যাওয়ারনেস এর বলতে পারো যে যদি এখন কোনো প্রেগন্যান্ট মহিলাদের ইচিং হয়, তাহলে তারা অবশ্যই স্কিন ডাক্তারকে যেয়ে দেখান, হুম। ময়েশ্চারাইজার লাগান। খুব জেনারেলি যেটা করতে পারেন, হয়তো একটা অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। অ্যান্টিহিস্টামিন মানে ইচিং এর যে ট্যাবলেট গুলো হয়, যেমন ধরুন সেটিডিজিন যে ট্যাবলেটটা হুম। হয় বা লোরাটাডিন ট্যাবলেট যেগুলো হয়, এগুলো জেনারেলি কনসিডার করা হয়। সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস মানে ৩ মাসের পর থেকে সেফ। ফার্স্ট ট্রাইমেস্টারে ইউজুয়ালি চেষ্টা করা হয় এভয়েড করতে, খুব দরকার না হলে। আর তার বেশি কিন্তু জেনারেল অ্যাডভাইস এর মধ্যে আর কিছু নয়। আপনি কোনো এরকম সমস্যা হলে স্কিন স্পেশালিস্টের কাছে দেখান। থ্যাংক ইউ স্যার। খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিলেন। আ তো আপনাদেরকে বলব যে এই প্রেগন্যান্সির সময় যে সমস্ত স্কিন পরিবর্তন কিন্তু স্বাভাবিক নয়। তাই যদি কারোর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই একবার কাছাকাছি ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে নিন। নতুন বছর সকলে খুব ভালোভাবে কাটাবেন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার। নমস্কার।